চলো। নমস্কার বন্ধুরা, সারাটাকিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। আপনারা আমাকে দেখেছেন বিভিন্ন সময় বা বিভিন্ন সময় আমরা ইউটিউবারদের সাথে পডকাস্ট করেছি। তবে আজকে আমার সাথে এমন একজন মানুষ রয়েছেন, মানে আমার অত্যন্ত প্রিয় একজন দাদা। এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনারা বারবার করে বলেন যে কোনো অভিনেতা, কোনো পরিচালকের সাক্ষাৎকার আনতে। তবে আমি আজকে এমন মানুষকে পেয়েছি যার জার্নিটা অভিনেতা হিসাবে যেরকম তিনি যেরকম একদিকে জব করেন, সেরকম কিন্তু অভিনেতা হিসাবেও নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চলেছেন। এবং এর আগে তিনি আপনারা তাকে বিভিন্ন ছোট ছোট কাজে দেখেছেন। তবে এবারে কিন্তু তার বড় একটি কাজ আসতে চলেছে। আমরা কথা বলছি মানসী সিংহার আপকামিং ছবি 5 নম্বর স্বপ্নময় লেন, এই ছবিটিকে নিয়ে। এবং আমাদের সাথে আছে আজকে ইন্দ্রনীল ঘোষ, ছোট করে বললে নীল ইন্দোদা। ইন্দোদা, তোমাকে আমাদের প্রথমে স্বাগত জানাই। থ্যাংক ইউ। প্রথমেই এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলে আর কি বলবো। আমি তো চেষ্টা করে যাচ্ছি, এবং আমি এই মানে মানে ডিসকাশন বা এই আড্ডার আগেই আমি প্রথমে যেটা বলবো, যে তুমি অনেকবার বলেছো দাদা একটা ইন্টারভিউ দিতে হবে, তো আমি প্রথমেই এটা বলে দিতে চাই যে আমার এখনো ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা হয়নি। আমি এটা আড্ডা দিতে চাই। তো সেই আড্ডা দেওয়ার জন্যই আসা, এবং সামনাসামনি দেখা করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, সেটা এখনো হয়ে ওঠেনি। তা আপাতত এই কি বলে আমাদের টেকনোলজির একটা অ্যাডভান্টেজের জন্য আমরা অন্তত সামনাসামনি বসতে পারছি, আড্ডা দিতে পারছি, এবং ইচ্ছে রাখি আগামী দিনে তোমার সঙ্গে সামনাসামনি আড্ডা দেওয়া যাবে। একদম একদম একদম। ইন্দুদা, সিনেমা জগতে আমি বিভিন্ন সময় দেখেছি তুমি পোস্ট করেছো তুমি শাহরুখ খানকে ফলো করো, বা শাহরুখ খান তোমার জীবনে একটা আইডল, একটা বড় একটা জায়গা জুড়ে রয়েছে। তো অভিনয় জগতে ঢোকা কি শাহরুখ খানের জার্নির মতো কোথাও গিয়ে ওই রকম ভাবে তোমাকেও কি বলে যে সবকিছু ছেড়ে এসে একদম নিজেকে এই সিনেমার জন্য দিয়ে দেওয়া, এরকম কোনো কি ব্যাপার ছিল নাকি তুমি কাজ তো করো, কাজের পাশাপাশি অভিনয়টাকে একটা ভালোবাসা হিসেবে দেখো? তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কিরকম ভাবে অভিনয় জগতে আসা, তোমার কিরকম? অভিনয়ে তো আমি ছোটবেলা থেকে সিনেমা, টিভিতে সিরিয়াল এগুলো তো দেখতাম। এর জন্য আমার বাবা অনেকবার ক্লাস টিচারকে কমপ্লেনও করেছে যে ছেলে পড়াশোনা না করে এইসব দেখে, হ্যাঁ, সিনেমা সিরিয়াল। কিন্তু অভিনয় করার ইচ্ছেটা প্রথম জাগে কিন্তু শাহরুখ খান স্যারকে দেখে। মানে ওই যে বাজিগার যখন সিনেমা হলে দেখতে পেয়েছিলাম, ওই যে হাসিটা শেষ দৃশ্যে, এবং যে হাততালি, তারপর ডর সিনেমাটা আসে, তো ওই থেকে আমার সিনেমার অভিনয় করার প্রতি ভালোবাসা এবং নেগেটিভ চরিত্রের প্রতি একটা আলাদা ভালোবাসা। আচ্ছা, নেগেটিভ চরিত্রের প্রতি মানে লোকে পজিটিভ চায়, তোমার অভিনয় সত্ত্বে তোমার নেগেটিভিটি, মানে তুমি অভিনয়কে শুধুমাত্র হিরো হওয়ার জন্য দেখো না কখনোই? না, আমার কোনোদিনও হিরো হওয়ার শখ নেই। এবং আমি মানে অভিনয় আমি করতে ভালোবাসি যে কোনো ক্যারেক্টারে, কিন্তু যখন নেগেটিভ চরিত্র আসে সেটাতে যেন আর একটু বেশি ভালোবাসা হয়ে যায়। যেমন ফুডিকে তুমি কখনো আলাদা করে ভাগ করতে পারবে না, কিন্তু তার তো কোনো একটা স্পেশাল ফুড থাকে যে এই আইটেমটা, মানে সেটা বিরিয়ানি হোক, চিলি চিকেন ফ্রাইড রাইস হোক, তো সেই রকমই নেগেটিভ চরিত্রের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। কিন্তু অভিনয়টা আমি সব রকম চরিত্রতেই নিজেকে করতে ভালোবাসি, কিন্তু নেগেটিভটার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এটা শাহরুখ খান স্যারকে দেখেই এটা প্রথম আসে। ইন্দুদা, তুমি কি থিয়েটার করেছো কখনো? না, থিয়েটার করিনি। আমার বাবা যেখানে চাকরি করতেন, তো সেখানে কখনো কখনো সেই অফিসার্স একটা ক্লাব ছিল, তো সেখানে কখনো কখনো ফাংশন হতো। হ্যাঁ, তো আমি সেখানে কখনো পার্টিসিপেট করি, মানে ওই নিজের মনের মধ্যেই আর কি ইচ্ছেটা ছিল, কিন্তু কখনো করিনি। তো যখন আমি এক একটা ধাপে এগোই, তো বাবার কলিগের যারা ছেলে মেয়ে, যে আমার বন্ধু হয় এখন, সে আমাকে বলেছিল যে ইন্দ্রদা, তুমি তো কখনো মানে ক্লাবের ফাংশনে তো কখনো তোমাকে দেখিনি, তো সেই জন্য আমার কখনো ওইটাও করা হয়নি, থিয়েটারও কখনো করা হয়নি। আচ্ছা, তোমার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি কি 5 নম্বর স্বপ্নময় লেন? না, এর আগে তোমাকে আমি হইচই সিরিজে দেখেছি বেশ কয়েকটা ছোট ছোট চরিত্রে। সিনেমাতে কি তুমি আগে কাজ করেছো?
সিনেমায় আমার প্রথম কাজ জম্বিস্তান। জম্বিস্তানে একটা চরিত্র ছিল ডোডো। তো সেটা এখন একটু বলতেই পারি। রজতাভ দত্ত স্যারের পেট জম্বি ডোডো। সেখানে আমি পরিচালক কে ছিলেন? পরিচালক শ্রী অভিরূপ ঘোষ। অভিরূপ ঘোষ এখন হইচই তো বেশ অনেক কাজ করছেন তিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। এবং রিসেন্টলি একটা হটস্টারে কাজও করেছেন রীতা সান্যাল। হ্যাঁ একদমই একদমই তাই, একদমই খুব ভালো কাজ। তারপরে তোমার হইচইতে কাজ করা এবং তারপর 5 নম্বর স্বপ্নময় লেনে। আমার অভিনয়ের জার্নিটা যদি আমি বলি, আমার অভিনয়ের জার্নি শুরু হচ্ছে ফেসবুক দিয়ে। আচ্ছা আচ্ছা, ফেসবুক দিয়ে মানে বিষয়টা বলি। আমি তখন ডিউটি থেকে ফিরছি, যেমন দৈনন্দিন আমাদের জীবন থাকে, অফিসে যাও আসো খাও দাও ঘুমো সিনেমা দেখো মোবাইলে বা সিনেমা হলে গেলাম, এই সেই রকম আর কি। তো একদিন আমি বাড়ি ফিরছি, তখন দেখলাম আমার এক পরিচিত বোন, ও একটা ইংলিশ সং ভিডিও রেকর্ড করে পোস্ট করে ফেসবুকে। তখন সবে ফেসবুকে ভিডিও আপলোড করা যায় এটা এসছিল। হ্যাঁ, এটা আমি 2017 সালের ঘটনা বলছি। ওকে, তো তখন আমার দেখে মনে হলো আরে আমার তো অভিনয় করার শখ। তো ঠিক আছে, আমি না হয় টিভির পর্দায় এলাম না, সিনেমার পর্দায় এলাম না, মোবাইলের পর্দায় এলাম না, ফেসবুকের পর্দায় তো করতেই পারি, বন্ধুদের এন্টারটেইন তো করতে পারি, আমার নিজেরও ভালো লাগবে যে আমি পারি কিনা। হ্যাঁ, এতদিন ধরে বলছি যে আমার শখ বা মনের মধ্যে ইচ্ছে, করি, ঠিক আছে। তো নিজে ক্যামেরা রেখে একটা পোর্শন আমি করলাম। সেদিন রিয়ালাইজ করলাম অভিনয় ইজ টাফ। সেই দিন, সেই মুহূর্তে যখন আমি বারবার ভিডিওটা করছি, এটা এক ঝটকায় দেখলাম আর নিজে করতে পারছি না, দিয়ে ওই যে করলাম সেদিন রিয়ালাইজ করলাম যে অভিনয় ইজ টাফ। তো আমি করে দিয়ে আপলোড করলাম, জানি বন্ধুরা খুবই হাসাহাসি করবে, সবাই হাসাহাসি করবে, ঠিক আছে চলো। করে নিয়ে আমি অফিসে চলে যাই, বাড়ি এসে নেটটা অন করি, অনেকে আমার প্রশংসা করেন, অনেকেই আমার রিলেটিভস ছিলেন, স্কুল কলেজের টিচার ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন, খুব ভালো এন্টারটেইন করলে। ওইখান থেকে আমার ইচ্ছেটা আরো বেড়ে যায় এবং আমি কনস্ট্যান্ট কাজ মানে সিনেমার বিভিন্ন অংশকে তুলে ধরার চেষ্টা করি। তো ওইভাবে আবার ফেসবুক থেকে আমার অভিনয় জার্নিটা শুরু হয় এবং আমার স্কুল ফ্রেন্ডস, আমার কলেজ ফ্রেন্ডস, আমার কলেজের প্রফেসর, স্কুল টিচার, এরা প্রচন্ডভাবে সাপোর্ট করে। আননোন অনেক ফেসবুক ফ্রেন্ডস আমাদের হয়ে যায়, তারাও দেখেন এবং সাপোর্ট করতে থাকেন জিনিসটা। এইবার করতে 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 আমি তখন ভাবলাম যে আমি যদি সত্যি কখনো অভিনয়ের সুযোগ পাই, আমাকে তো কখনো ওই সিনেমার একটা অংশ তো আমাকে কখনো করতে দেবে না, জাস্ট ওইটা করে দেখাও, একদম আমাকে স্ক্রিপ্ট দেবে। তো আমার বই পড়ার খুব অভ্যেস। হ্যাঁ, এটা তুমি জানোই, মাঝে মাঝে বইয়ের সমালোচনা লিখি, এখন হয়ে ওঠে না। তো আমি তখন ভাবলাম যে আমাকে যখন স্ক্রিপ্ট দেবে তো আমাকে এই বইয়েরই একটা অংশ দেবে। তো আমি একটা পোর্শন করে মানে তৈরি করে সেটা অভিনয় করার চেষ্টা করি। আমার অভিনয় করার অস্ত্র ছিল হচ্ছে মোবাইল ক্যামেরা আর রান্নাঘরের জানলার কার্নিশে রেখে আমি বিভিন্ন সংলাপ বলার চেষ্টা করতাম। আচ্ছা, তো তারপর আমার মাথায় ঢুকলো, মানে আমি বিভিন্ন ইউটিউব ভিডিওস দেখি কিভাবে শুটিং হয়। তো আমি তখন হোমওয়ার্কে যেটা বুঝলাম যে আমি যখন অভিনয়টা করব তখন সামনে একজন ভাবলেশীন মুখে আমার সামনে হয়তো রিফ্লেক্টরটা ধরবেন বা একজন লাইট ফেলবেন। তো আমাকে শুধুমাত্র আমি ডায়লগ দিয়ে চলে যাব তা কিন্তু নয়, আমার কো অ্যাক্টরের সঙ্গে অভিনয় করতে হতে পারে। তো মোটামুটি একটা ওই জায়গাটায় হয়তো 10 জন কি 15 জন থাকবেন। তো আমাকে তো সেই শেকিনেসটা কাটাতে হবে, কারণ আমি তো কখনো থিয়েটার করিনি না। তো হ্যাঁ, তো আমি একদিন আমাদের প্ল্যান্টে ডিউটি আওয়ার্সের শেষে আমার 7th ইউনিটের দাদাদের সামনে আমি মজা করে এমনি জিজ্ঞেস করছি, তখন আমি ব্যাচেলার ছিলাম, এই ব্যাচেলার লাইফে কি করেছিল একা একা। আমি ইচ্ছে করে এই প্রশ্নটা যেন ভগবানই ওদেরকে দিয়ে করালো, মানে আমি তখন ইচ্ছে করেই বলি আমি অভিনয় করি, বই পড়ি অভিনয় করি, অভিনয় একা একা আমাদের সামনে করে দেখাতো। আমি সেটা লুফে নিই, কারণ আমার ইচ্ছে ছিল ওখানে যখন 10 জনের সামনে আমি করব আমার শেকিনেসটা কেটে যাবে।
এবং আমি করি। তো এইভাবে আমি ওটা করি। এরপর আমার এক বন্ধু, আমার স্কুলের এক বন্ধু, আমি নাম নিতে চাই তোমার পারমিশন নিয়ে। স্কুলের বন্ধু রাজদীপ বলে আমাকে খুব এনকারেজ দেয়, বলে এনকারেজ করে, বলে যে তুই অডিশনের জন্য চেষ্টা কর, তুই এরকম করে যাচ্ছিস ঘরের মধ্যে, অডিশনের জন্য চেষ্টা কর। তো তখনই একজন আমাকে একটা অডিশনের খবর দেয়, শর্ট ফিল্ম অদৃশ্য। আমার কাছে প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট, প্রথম কাজটা একটু স্পেশাল হয় সবার জীবনে। তো অদৃশ্য শর্ট ফিল্ম দিয়ে আমার অভিনয় প্রথম আমি ক্যামেরার সামনে অভিনয় করা বা লাইটস ইত্যাদি এগুলো আমি ফিল করি। তো ওখানে অডিশনে যাই এবং অডিশনটা দিই। আমার অফিস কলিগের মধ্যে একজনের নাম আমি নিতে চাই, সোমনাথ রায়। ওকে আমি ভালোবেসে বলি সোমনাথ। তো ওকে আমি বলি যে ভাই, ওর সামনে আমি অভিনয় করতাম, কারণ আমাকে তো অনেক লোকের সামনে করতে হবে, ওর সামনেও করে বেড়াতাম। ও তখন আমাকে বলল, ওকে নাইট ডিউটি ছিল সেদিন, যে আমি এসে বললাম যে সকালবেলা গেছিলাম জানিস তো দুর্গাপুরে একটা শর্ট ফিল্ম হচ্ছে। ও না অবাক হয়ে শুনছি আমার কথাগুলো। আমি গেছিলাম অডিশনে, আমি না অডিশন দিতে দিতে ডায়লগসে ফাম্বল করে যাই রে, মনে হচ্ছে হবে না, তাও চেষ্টা করেছি, খুব কেঁদেছি বাড়িতে। ও আমাকে বলে, ও তুই চিন্তা করিস লাই, তোর হবে, তুই দেখে লিস তোর হবে কি, ঠিক আছে। এবং সেদিন আমি আর একটা কথা বলি, আমি আমার বন্ধুও হয় এবং সে তো পরিচালক, যার কথা প্রথমেই আমরা আলোচনায় তুললাম, অভিরূপ ঘোষ। ওর সেদিন আমার ভালো মনে আছে, ওর কে সিক্রেট আইটা মনে হয় সেদিন রিলিজ করেছিল, ওরই সিনেমা ছিল মনে হয়, মনে পড়ছে না আমার ঠিক, কিংবা অন্য কারোর কোনো একটা সিনেমা দেখে আমি ফিরছিলাম, সম্ভবত মনে হয় কে সিক্রেট আই, মনে হয় আমি, হ্যাঁ কে সিক্রেট আই, রাইট, আমি মনে পড়েছি, কে সিক্রেট আই ওর প্রথম সিনেমা। আমার স্কুল ফ্রেন্ডও হয়, প্লাস ও ডিরেক্টর, শ্রী অভিরূপ ঘোষ। তো ওটা দেখে আমি তারপর আমি খাচ্ছিলাম, হ্যাঁ দুপুরে, তো তখন আমি হোয়াটসঅ্যাপটা খুলে দেখি যে আমি এরকম অদৃশ্য শর্ট ফিল্মে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ঢুকে গেছি। তো সেই দিনটা আমার স্পেশাল, ওর সিনেমাও রিলিজ হয় এবং আমি ওই শর্ট ফিল্মেও সিলেক্টেড হই। তো ওইভাবেই আমার জার্নিটা শুরু ওখান থেকে। 17 সালে অডিশনটা দিয়েছিলাম, শুটিংটা হতে 2018-তে হয় অদৃশ্য, এবং রিলিজও হয় 18-তে। আচ্ছা, মানে আমরা নীলেন্দ্রদার সাথে কথা বলে এটুকু বুঝলাম যে নতুন যারা ছবি করতে চাইছে বা নতুন একদম ইয়ং জেনারেশন যারা বারবার করে বলে যে এখানে ইন্ডাস্ট্রির মধ্যে কিছু নেই, এখানে কাজ করার কোনো সুযোগ দেয় না কেউ, এখানে অনেক ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, আমার মনে হয় ইন্দ্রদার এই কথাটা শুনে অন্তত কোথাও না কোথাও তাদের মধ্যে গিয়ে বিশ্বাস জন্মাবে, হ্যাঁ চেষ্টা করলে একদিন না একদিন হবে। আমি কি কিছু ভুল বলেছি ইন্দ্রদা? একদমই। আমি বিভিন্ন স্যার এবং ম্যামদের আমি ইন্টারভিউ দেখি, হ্যাঁ ইউটিউবে দেখি। একদিন নাসিরুদ্দিন শাহ স্যার বলছিলেন যে সব সময় অভিনয় করার জন্য আমাকে একটা বড় প্ল্যাটফর্মেই প্রথমে করব, নহিলে করব না, এই মানসিকতাটাকে বাদ দাও। তুমি যখন যেরকম সুযোগ পাবে তুমি করো, অভিনয়টা করো, তুমি পথনাটিকা যেটা হয় সেটা করো, তুমি বিভিন্ন জায়গায় করো। আমি বড় জায়গা ছাড়া করব না, এটা করলে সেই দিন কখনোই আসবে না। তোমাকে অভিনয় করে যেতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আজকে আমি বলবো আমার সাথের দাদারা, 7th ইউনিটের দাদাদের যাদের সামনে করেছিলাম, সোমনাথের সামনে করেছিলাম, ফেসবুকের সামনে করেছিলাম, ওইখান থেকে আমার আস্তে 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 কনফিডেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স আসে, যার জন্যই আমি আস্তে আস্তে এগোতে পারি। তো আমি নিজেও নতুন, আমি নিজেও শিখছি, কিন্তু যারা আমার থেকে নতুন তাদের জন্য আমি বলবো যে প্রথম কথা ওই জিনিসটা, অভিনয়ের রেসপেক্টে আমি বলবো, আমার ফিলিংসটা আমি শেয়ার করছি, ভালোবাসো এবং করতে থাকো। মানে সেটা যদি তুমি ফেসবুকেও করো, সেটা কোনো কিছুই নয় যে না ফেসবুক না আমি করলে ওই বড় জায়গায়, নো, you should love it, you should enjoy it and you can enjoy it anywhere, এটাই।
একদমই একদমই তাই। আমি এবার 5 নম্বর স্বপ্নময় লেনে একটু ঢুকি। একদম আমি বেশ কিছু মাস আগে সম্ভবত ধাগা প্রোডাকশন হাউস থেকে একটা পোস্ট করা হয়েছিল, যেখানে নতুনদের আহ্বান করা হয়েছিল, যারা আহ, ওখানে যে অডিশন দেবে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ছবিটির জন্য। তো সেখানে তুমিও যাও আমি যতদূর জানি, এবং তারপর আমি সম্ভবত তোমাকে ইউ আর দ্য মেনশন ফার্স্ট করেছিলাম। ওয়ান। হ্যাঁ, একদম একদমই আমি তাই, কিন্তু তুমি অ্যাকচুয়ালি সিলেক্টেড। অ্যাকচুয়ালি মানে এটা মানে একটা অডিশন আমি গেছিলাম এবং সেখানে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার কাজটা হচ্ছেই, মানে একটা হয় না, একটা ভাইবস পাওয়া যায়, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় না। তো সেটা হতেই পারে, ইটস এ পার্ট অফ এ গেম, ইটস এ গেম অ্যাকচুয়ালি। গেম, একদমই তো তাই। তারপর থেকে আমার এটা একটা, আমাকে সুপারস্টিশিয়াস বলতে পারো, এটা একটা সুপারস্টিশিয়াস ফিলিং বলতে পারো। হ্যাঁ। কাজ কমপ্লিট হবে তারপর আমি ডিক্লেয়ার করব। তো সেই জন্য আমি কিছু বলি না, ঠিক আছে। কিন্তু ইউ আর দ্য ফার্স্ট ওয়ান টু ক্র্যাক ইট, একদম ডাইরেক্ট আমি দেখছি ফেসবুকে তুমি ট্যাগ করে দিয়েছো। ঠিক আছে, যখন একদম। বলে দিয়েছো এত বসো। তারপরে অনেকে আমাকে জানিয়েছেন, এটা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে জানিয়েছেন, কিন্তু ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। তো ইন্দোদা, শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন, যতটুকু বলা যায় আর কি? ডেফিনেটলি আমি বলবো, আমি প্রথমে যেটা বলবো যে আমি অডিশন থেকেই বলি, আমার একদম এক্সপিরিয়েন্সটা বলি অডিশন থেকে। একদম একদম একদম। তো আমি দুর্গাপুর থেকে গেছিলাম। হুম দুর্গাপুর থেকে গেছিলাম তোমার অগ্নিবীণা এক্সপ্রেস, বিধান এক্সপ্রেস ধরে সকাল সকাল গেছিলাম, এবং আমার দেখেছিলাম টাইমটা ছিল 11টার সময়। হুম ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া জেতার পরের দিন অডিশনটা হয়েছিল, আচ্ছা। এটাও মনে আছে ও। আমার। তো মাইন্ডটা খুব ফ্রেশ ছিল। হ্যাঁ, তো গেছি, গিয়ে আমি হচ্ছে 10 মিনিট আগে পৌঁছচ্ছি, গিয়ে দেখি আমার আগেই অনেক লাইন। মানে আমি 10 মিনিট আগে বাবা। যে পৌঁছেছি হ্যাঁ সেটা, হ্যাঁ। মানে আমি আরো আগে পৌঁছলে বরং বেটার হতো। যাই হোক, আচ্ছা আচ্ছা। তো কটায় তুমি অডিশন পৌঁছেছো মোটামুটি? 10টা 50-এ পৌঁছেছিলাম বিধান আচ্ছা ধরে। তারপর আচ্ছা বাসে করে গিয়ে তারপর মেট্রো ধরে আমি পৌঁছেছিলাম 10টা 50, আমার সাপ মনে আছে। আর আচ্ছা অডিশন শুরু হয়েছিল ওনারা টাইম মতোই শুরু, ওনারা খুব পাংচুয়াল, এটা আমি আচ্ছা। বলবোই যে ওনারা কিন্তু ঠিক ডট 11টায় স্টার্ট করে দিয়েছিলেন। এবার আমার তো টাইম আসে মোটামুটি 2:30 নাগাদ। তো অডিশনদের থেকে আমি বলছি আমার এক্সপিরিয়েন্স। তো আমাকে একদম। স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, তো স্ক্রিপ্টটা আমি পড়লাম। তো ওখানে দুটো ক্যারেক্টার ছিল আর কি। স্ক্রিপ্টটা আমি যতটুকু টাইম পেয়েছিলাম পড়েছিলাম। তো আমি দেখলাম যে এ, দুর্গাপুর থেকে আসছি, মনে মনে ভেবেছিলাম দুর্গাপুর হুম। থেকে আসছি, এর ডায়লগটা একটু ক্রিটিক্যাল আছে, এটা পড়ে রাখলাম। এর ডায়লগটা একটু ইজি আছে, এইটা পড়ে নি, ঠিক আছে। ঠিক আছে, দিয়ে পড়ে আমি ঢুকে গেলাম। হুম, তো সামনে ছিলেন মানসী সিনহা ম্যাম, শুভঙ্কর মিত্র স্যার, আরো অনেকে ছিলেন। অডিশনের দিন আমি ফাল্গুনী চ্যাটার্জি স্যারকেও দেখেছিলাম, ফাল্গুনী আচ্ছা চ্যাটার্জি আচ্ছা। স্যার। হুম হুম। তো ওনারা ছিলেন। তো আমার কাছে প্রথমেই যেটা খুব আনন্দ লাগছিল যে সেই থ্রি ইডিয়টস এর আমির খানকে দেখেছিল, মনে আছে যে হ্যাঁ। তুমি এরকম করে হাসছো কেন? না আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি। তো বেসিক্যালি যে ডায়লগসটা উনি দিয়েছিলেন না, সেটা আমি খুব ফিল করি। যখন আমি শুটিং ফ্লোরে অভিনয় করি বা অডিশনে যাই, আমি হাসি, আমি মনে মনে হাসি যে আমি তো এগুলো স্বপ্নে দেখতাম, আমি এগুলো সামনে করছি, এটা করছি, এটা অদ্ভুত রকম একটা আনন্দ লাগে। মানে যেটা আমির খান স্যার বলেছিলেন ওনার ফিল্মে থ্রি ইডিয়টস এ যে আমি কখনো ভাবতে পারিনি আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার চান্স পাবো, আর দেখছি। আমারও ঠিক সেই। তো তখন ওখানে সামনে মানসী সিনহা ম্যাম বসেছিলেন, এবং ওনার সামনে করছি, এটাই একটা আনন্দ লাগছে যে আমি তো করছি এটাই এটাই আর কি। তো ওনার সামনে আমি ইজি ক্যারেক্টারটা বলতে আরম্ভ করলাম। উনি বললেন, আচ্ছা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আম, আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হয়নি? বললাম, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন। আপনি প্রথম থেকে বলুন, মানে যে ক্যারেক্টার থেকে আমি পালাতে চাইছিলাম সেই ক্যারেক্টারটাই আমাকে করতে হবে। তো এক্সপিরিয়েন্স, মানে হ্যাঁ, অবশ্যই যারা অডিশন দেন, মানে তুমি এটাকে ভয় পেও না, মানে তোমাকে পুরোটাই পড়তে হবে, মানে করতে হবে। ওইখান থেকেও আসতে পারে। হুম, একদম। তো আমি যখন আমি দিলাম, ধরো 3-4 লাইনের ডায়লগ ছিল, আমি 2 লাইন বলতে বলতেই ম্যাম বলে দিলেন, আমি পেয়ে গেছি, আর বলতে হবে না, আমি পেয়ে গেছি। ঠিক আছে, মানে অ্যাজ ইফ আই এম, হুম এটা একটা দারুণ ফিলিংস এলো। হুম
তো তখন তারপরে তো আমি আমার ডায়লগসটা যেটা ছিল পুরোটা কমপ্লিট করি, এবং তারপরে যখন যাচ্ছি তখন ম্যাম একটা হাতে টফি দিলেন, হ্যাঁ আমার ভালো মনে আছে, টফি দিলেন, এবং তারপর বললেন যে আপনি কোথা থেকে আসছেন। আমি তখন বললাম যে দুর্গাপুর থেকে। বললাম দুর্গাপুর থেকে, তাহলে আপনি শুটিংটা করবেন কি করে? আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আমার বাড়ি বেহালা পর্ণশ্রীতে, কিন্তু যেহেতু আমার কাজের জন্য, জবের জন্য আমাকে দুর্গাপুর থাকতে হয়, আমি এর আগে অনেক কাজ করেছি, আপনি শুধু আমাকে একটু আগে থেকে বলে দেবেন, আমি ঠিক চলে আসবো। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক। তো সেই কর্পোরেশনটা ছিল বলেই কিন্তু আমি কাজটা করতে পেরেছি 5 নম্বর স্বপ্ন আইল্যান্ড, ডেফিনেটলি, যে আগে থেকে সব বলে দেন। এবং তারপর অডিশনটা দিয়ে যখন আমি বাইরে বেরোচ্ছি তখন দেখছি বিশাল ভিড়, বিশাল। এটা আমরা একটা ঝলক সম্ভবত দেখেছিলাম তার পেজে বিভিন্ন সময় যে কিরকম লোকজন হয়েছিল। হ্যাঁ, তো আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে ম্যাম বললেন আমি পেয়ে গেছি, আর বলতে হবে না, আমি পেয়ে গেছি, মানে বেশ স্মাইলিং ওয়েতে। মানে রতন চেনেন আর কি, এটা বাস্তব কথা যে তিনি বুঝতে পেরেছেন কার মধ্যে রয়েছে। আমি রতন নই ভাই, উনি বুঝতে পেরেছেন যে কার মধ্যে অভিনয় সত্তা রয়েছে আর কে ওই ক্যারেক্টারটার জন্য জাস্টিফাই করতে পারবে বিষয়টাকে, গোটা এটা উনি বুঝতে পেরেছেন বলেই কিন্তু তোমাকে ওটা করেছে, এটা আমার মনে হয় আর কি। কারণ এতজন গিয়েছিলেন, সবাইকে তো এই কথাটা তিনি হয়তো বলেননি, কিছু জন কি হয়তো বলেছেন, সেটা হতে পারে, সেটা আমি বলতেও পারবো না, যাই হোক। কিন্তু আমার বেরিয়েই মনে হয়েছে এত ভিড়, কেউ আমার থেকে বেটার করে দিতেই পারে, তো আমার কাট আউট। তারপরে মনে হলো যে ম্যামের কাছ থেকে এইটুকু শুনেছি, এটাই আমার পুরস্কার হয়ে থাকবে না হয় সারা জীবন। ঠিক আছে, আমি তো করেছি, চেষ্টা করেছি, দুর্গাপুর থেকে এসেছি, ওকে ঠিক আছে। এবং হ্যাপি মাইন্ডে আমি বাড়ি যাই। হ্যাঁ বাস, ট্রফিটাই আমার পুরস্কার। এবং ট্রফিটা কেমন টেস্ট আমি জানি না, এই টেস্টটা একমাত্র আমার মাই বলতে পারবে। আমি মাকে গিয়ে কিছুই বলি না যে আমি অডিশনে যাচ্ছি সামথিং, আমি কিচ্ছু বলি না, ট্রফিটা দিয়ে দিই এবং মা খেয়ে নেয়। আজকে তারপর একটা লাইভ আমি করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, তখন মা বলছে আচ্ছা ওই ট্রফিটা তাহলে ওইটা ট্রফি ছিল, বলে হ্যাঁ। তো এই আর কি। তো এই, এবং তারপর আমার ফোন আসে, হ্যাঁ ফোন আসেন এবং বলেন যে সেকেন্ড রাউন্ড অডিশনে আপনি সিলেক্টেড হয়েছেন। তো যখন ফোন আসে, আমি তো নাম্বারগুলো সেভ করে নিই, আমি বললাম যে ফোনটা আসার সঙ্গে সঙ্গে বললাম সিলেক্টেড তো হয়েছি, ঠিক আছে। হ্যাঁ দেয়া বলে সেকেন্ড রাউন্ড, আমি বললাম আবার সেকেন্ড রাউন্ড, তার মানে শিওর আবার কিছু একটা মানে হয় না, হার্ডলস আছে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে যখন দেখেছেন যাই কি আছে। তো সেকেন্ড রাউন্ডে যাই, এবং সেকেন্ড রাউন্ডে খুবই কম টাইম দেন, আমার মনে আছে অ্যারাউন্ড অ্যাপ্রক্স মনে হয় 1.5 মিনিট মতন দেন, স্ক্রিপ্ট দেন, পড়তে বলেন, করতে বলেন, তো আমি করে দিই আমার মতো। তো সেদিন ম্যাম বা শুভঙ্কর স্যারের কাছ থেকে আমি কোনো রিয়াকশন পাই না। তো যে স্টুডিওর যিনি ওনার আকাশ ভৌমিক স্যার, তো বেরিয়ে এসে জিজ্ঞেস করেন কি কেমন হলো। তো আমি তখন বললাম যে দুর্গাপুর থেকে এসছি, ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে সেকেন্ড রাউন্ডে এসছি, আমার কাছে এই অবধি যথেষ্ট, এরপর যদি হয়ে যায় ভালো, না হলেও আমি একটা এক্সপিরিয়েন্স অর্জন করছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। তা আমি এটা ফিল করি, বা এটা আমার মানুষ মাঝে মাঝে এক্সপেক্ট করে ফেলে, জানো তো ভাই। কিন্তু আমার মনে হয় বেস্ট থিংস কাম ওয়েন ইউ ডোন্ট এক্সপেক্ট এট অল। এবং তার কয়েকদিন পর ফোন আসে, আমি তখন মনে মনে ভাবি যে আইদার এটা আবার থার্ড রাউন্ডে ডাকছেন অথবা সিলেক্টেড হয়েছে, যে কোনো একটা হবে। তো ফোন আসে এবং বলেন যে নীরেন্দ্র বলছেন, বলে হ্যাঁ ইউ আর সিলেক্টেড ফর দ্য মুভি 5 নম্বর স্বপ্নময় লেন, ডিরেক্টেড বাই মানসী সিনহা ম্যাম, আপনি সিলেক্টেড হয়ে গেছেন। এবং আমি সঙ্গে সঙ্গে আমি খুব আনন্দ লাগে, কিন্তু সেটাও জানিয়ে দিই, আর একবার জানিয়ে দিই, কারণ ওনারা তো ব্যস্ত থাকেন, আমি কিন্তু দুর্গাপুর থেকে আসবো। একজন স্যার ফোন করেন, তো আমি তো দুর্গাপুর থেকে আসবো, আমাকে একটু আগে থেকে বলবেন স্যার, কারণ আমার বাড়ি বেহালায়, আমি থেকে যাব, কিন্তু আমাকে তো জানতে হবে, কারণ তুমিও তো জানো যে জব করছি, একটু জানাতে হয়। এবং এখন যেখানে জব করি তারা তো খুবই সাপোর্ট করে, এই নেক্সট কি দেখবো, হ্যাঁ তো তারাও বলছে যে 5 নম্বর স্বপ্নময় লেন আমরা দেখছি, একদম কনফার্ম। তো এটা সাপোর্টটা পেলেও খুব আনন্দ লাগে, তো ভাল লাগে।
তো যাই হোক, এবার শুটিং এক্সপিরিয়েন্সে যাই, মানে আমি একদম গোড়া থেকে বললাম জিনিসটা। এটা জানা দরকার, কারণ যারা আমাদের একদম নতুন যারা ভিডিও দেখছেন, যারা অভিনয় জগতে আসতে চান, আমার মনে হয় তাদের একটা শিক্ষাও কোথাও গিয়ে, যে কিভাবে ধাপে ধাপে প্রসেস গুলো চলে। প্রথমেই আমাকে ডেকে একটা বড় ক্যারেক্টার দিয়ে দেবে না, আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। এটা হয়তো আমরা ইন্দুদার কাছ থেকে জানতে পারছি গোটা বিষয়টা এর আগে। আমি তো অন্তত এর আগে এইভাবে জানতে পারতাম না কারোর থেকে, বা আমাকে কেউ জানায়ও নি। কিন্তু তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমি না, তার মাঝখানে একদিন ওয়ার্কশপ ডাকা হয়, ওয়ার্কশপে। তো ওয়ার্কশপে আমি পৌঁছই, ওই স্টুডিওতেই হয়, ওখানেই যেখানে দুটো রাউন্ড অডিশন হয়েছিল ওখানেই ওয়ার্কশপ হয়। তো ওয়ার্কশপে গেলাম। আমি একটু ছোট্ট একটুখানি বলছি, ওয়ার্কশপ গুলোতে কি মানে একদম যারা নতুন নিউ কামার যারা, তাদেরকেই শুধু ডাকা হয়, নাকি যারা সিনিয়র যারা রয়েছেন তারাও আসেন সেখানে? যারা অডিশনটা সিলেক্টেড তারা আসেন। শুভঙ্কর মিত্র স্যার ছিলেন, মানসী সিনহা ম্যাম ছিলেন, এবং সুজয় প্রসাদ স্যার, উনি সুজয় প্রসাদ চ্যাটার্জি স্যার, উনি ওয়ার্কশপটা কন্ডাক্ট করেন। আর যারা অডিশন ক্র্যাক করেছিলেন তারা সবাই ছিলেন। এবং মানসী সিনহা ম্যাম সেদিন বলে দেন কার কি কি ক্যারেক্টার, বললেন আমি নামগুলো মনে রেখো, হ্যাঁ, কার কি কি ক্যারেক্টার। এবং তারপর উনি বেরিয়ে যান, ওনার কাজ ছিল। তো তারপর বাকিটা পুরো কন্ডাক্ট করেন সুজয় প্রসাদ স্যার। তো যেটা মানে ওয়ার্কশপে যেটা হয়েছিল, মানে একটা কোথাও আননোন পার্সনের সঙ্গে মিট করলে একটু কোথাও একটা হালকা জড়তা থাকে না, তো ওয়ার্কশপটাতে সেই জড়তাটা কেটে গেল কোথাও, মানে জড়তা, একটা হালকা জড়তাও কেটে গেল, এবং খুব সুন্দর সুন্দর ডিসকাশনস হচ্ছিল। তো অনেক ফিল্মস, বুকস নিয়ে আলোচনা হচ্ছিল, অনেক কিছু জানতে পাচ্ছিলাম। হ্যাঁ, একটা ফিল্মে অভিনয় করতে গেলে কতটা হোমওয়ার্কের দরকার হয়, হোমওয়ার্কটা খুব দরকার হয়। বাকিটা তো তোমাকে পুরো টিম হেল্প করবে, কিন্তু একটা হোমওয়ার্ক অবভিয়াসলি দরকার হয়। সেটা আরো মানে আরো ওয়ার্কশপের জন্য আরো পলিশড হলাম, মানে জিনিসটা জানি, করেছি কাজ ডেফিনেটলি। কিন্তু আমি একটা কথা বলবো, এটা আমার একজন পরিচিত বলেছে, এবং এটা আমি নিজের মধ্যেও সবসময় রাখি, যে তুমি কাজ হয়তো করে যাচ্ছ, তোমার এক্সপিরিয়েন্স অর্জন করছো, গুড, কিন্তু যখন তুমি কাজে ঢুকবে, আমি এটা মনে করি, আমি এটা প্রথম কাজ, আই এম স্টার্টিং ফ্রম জিরো। এক্সপিরিয়েন্সটা অর্জন করেছি, কিন্তু আই এম স্টার্টিং ফ্রম জিরো। তো সেই এক্সপিরিয়েন্সটা অর্জন করে আমি কাজে ঢুকি। এবং আমি প্রথমেই যেটা বলবো, যেমন বাকিদের সঙ্গেও কাজ করছি, 5 নম্বর স্বপ্নময় লাইন যেহেতু তুমি এটা অ্যাড করছো, মানে ট্যাগটা করছো, সেই জন্য সেই রেসপেক্টেই বলবো, বাকিদের সঙ্গে কাজ যেমন করতে পেরেছি দুর্গাপুর থেকেও, ওনাদের সঙ্গেও করতে পারলাম, কারণ খুবই কোঅপারেটিভ, তারাও যেমন কোঅপারেটিভ, ওনারাও খুব কোঅপারেটিভ, নইলে আবার দুর্গাপুর থেকে করাটা পসিবল হতো না, সত্যি চাপের। এবং খুব সুন্দর আগে থেকে ডেটস একদম ফিক্সড, এই ডেটস চেঞ্জ হবে না। এবং আরেকটা জিনিসও যেটা আমি শুনেছিলাম ওখানে, আমার একদিন শুট পড়েছিল সেকেন্ড হাফে, মানে আফটার 2 PM। তো আমি খেয়ে দেই যাই, দুপুরবেলা ভাত ফাত খেয়েই যাই, সেকেন্ড হাফে যখন ডাকছে দুপুরবেলা, ওখানে গিয়ে শুনি ভাতের অ্যারেঞ্জ করা হয়েছে, মানে কত সুন্দর পরিবেশ, বুঝতেই পারছো। এবং মানে সবাইকে সমান চোখে দেখা, মানে আমরা শুনেছি যে ইন্ডাস্ট্রির মধ্যে হয়তো মানে ওই যে আপার লেভেল লোয়ার লেভেল একটা করে দেওয়া হয় আর কি, সেটাও তো ঢাকা প্রোডাকশন হাউসে হয়নি, তুমি অন্তত সেটা ফেস করোনি অন্তত। নো 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 নট এট অল। এবং আমি তোমার গিয়ে তারপর তখন বলে যে আমি তাহলে একটু পরেই খাই। মেইন যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি শুনলাম, সেটা হচ্ছে যে ওখানে শুনলাম আর কি, শুটিং আমাদের ফ্লোরটায় যেখানে আমরা করছিলাম, মানে শুটিং নয়, মানে যেখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, রেস্ট রুমে আর কি, ওখানে শুনছিলাম যে ম্যাম নাকি বলেছেন যে যাদের শুটিং সেকেন্ড হাফে, তাদের সেকেন্ড হাফে ডাকাও, প্রথম থেকে ডেকে এনে তাদেরকে অকারণে বসিয়ে রেখে হ্যারাস করার তো কোনো মানেই হয় না। তো এটা মানে এটা ফিলিংস পেলাম যে কতটা কেয়ারিং, যে আমি অকারণ সকাল 6টা থেকে, এবার দেখো, ধরো তোমার দূরে কোথাও শুট হবে, এটা অ্যাকচুয়ালি তো শুটিং এর সময় তো ওইভাবে তো হয় না যে, হ্যাঁ, যে একে আমি এই টাইমে, তোমাকে সকাল 7টার সময় যাবে, কিন্তু আমি বলবো যে ওনারা আরো বেশি
মানে আর্টিস্টদের প্রতি কেয়ারিং, এটা আমি ফিল করলাম। এবং আর একটা জিনিসও আমার কাছে খুব অনার মনে হয়েছে, রিসেন্টলি আনন্দবাজার পত্রিকাতেও একটা আর্টিকেল বেরিয়েছিল 5 নম্বর স্বপ্নময় লেনের, আমি পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে লিখেছেন 51 জন শিল্পী। তো আমাদের একটা গ্রুপ আছে, তো সেখানে একজন দিদি লিখেছেন যে এই মানে আমার মনের কথাটাই উনি লিখেছেন, মানে ওনার মনের কথাটাও তো আমারই, সকলেরই, যে এই 51 জন শিল্পীর মধ্যেও কিন্তু আমরা আছি, এবং কতটা সম্মান জানিয়েছেন আমাদের তো পেপারে আর্টিকেলে বেরিয়ে, এটা আমাদের কাছে খুবই অনার। এবং খুব ভালো একটা অ্যাটমসফিয়ারে কাজ করেছি। এবং শুটিং এক্সপিরিয়েন্স বলবো যে আমরা তো একটা স্ক্রিপ্ট দেয়, সেটা পড়ি, একটা হোমওয়ার্ক করি। আমি তো নিজের মনে অনেকবার মানে ঘুমের সময় সকালবেলা উঠে অফিস যাওয়ার পথে আমি তৈরি করিনি, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। যখন কেউ জানতো না যে আমি অভিনয় করি, সেই সময় আমি অফিসে খুব বকবক করতাম নিজের মনে, কাউকে বলতাম না, কিন্তু স্ক্রিপ্ট তৈরি করছি। একদিন আমার এক অফিস কলিগ বলেছিল যে এটা কি করছিস বকবক? ও আমি নিজের মনে বলি, একা একা থাকি তো ওই। হ্যাঁ, কিন্তু এখন তারা জানে যে কেন আমি হয়তো, বা আমি নিজের মনে এখন রিহার্স করিনি, ঠিক আছে। তো যখন আমি শুটিং ফ্লোরে গেলাম, করলাম, এবার অনেক সময় কি হয়, আমি যেভাবে করছি সেটা আরো একটু বেটার, বা হয়তো হচ্ছে না, আর একটু ভালোভাবে করা তো যেতে পারে। তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে মানসী সিনহা ম্যাম বুঝিয়ে দেন। এবং ইভেন শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, তো সেই জন্য উনি অ্যাক্টিং করেও দেখিয়ে দেন, এই জায়গাটা পজ দাও, এটা ভালো হবে, ওই জায়গাটা এটা করো, ভালো হবে। তো উনি যখন বোঝাচ্ছিলেন আমি শিখছিলাম, মানে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে আমার যদি অডিশনের পরেই কেটে যেত, তাহলে আমি এই জিনিসটা শিখতে পেতাম না। আমি এখানে এই শুটিং ফ্লোরে থাকার ফলে সরি, ওনার সামনে বসে আমি ওই জিনিসটা ফিল করে নিলাম, রিয়েলাইজ করে নিলাম, জেনে নিলাম, আমার খুব ভাল লাগলো। তো দারুণ এক্সপিরিয়েন্স হলো, এবং খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। এবং শুটিং করছি মানে যে কাজ করছি সেটা না, খুব একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ করেছি, মানে সেই অ্যাটমসফিয়ারটা পেয়েছিলাম কাজের জায়গায়, এবং খুব ভালো। ইন্দুদা, মানে হ্যাঁ ইন্দুদা, আমরা এটা শুনি যে টলিউড ইন্ডাস্ট্রিতে খুব দায়সারা ভাবে কাজ হয়, বা টলিউড ইন্ডাস্ট্রি যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে এগুলো ঠিকমতো মানে শিল্পীদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারে না। কিন্তু ধাগা প্রোডাকশন হাউস সম্পর্কে আমরা যেটা শুনছি, বা মানসী সিনহা সম্পর্কে যেটা শুনছি, বলছে টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এখনো ওই মানে কি বলে সেই পলিটিক্সটা তো ঢুকেছে, কিন্তু পুরোটা কিন্তু গ্রাস করতে পারেনি। এখানে এখনো নতুনদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়, এখনো নতুনদেরকে সঠিকভাবে শিল্পীর মর্যাদা দেওয়া হয়। তোমার কথায় কিন্তু সেটা মনে হচ্ছে, এবং তাহলে নতুনদের জন্য কিন্তু এই জায়গাটা আরো বেশি করে খুলে যাবে। এবং আমি একটা কথা বলবো নতুনদের, আমি বারবার করে এই পডকাস্টের মধ্যে একটা কথাই বলতে চাই যে যারা অভিনেতা হতে চায়, যারা শিল্পী হতে চায়, যারা ক্রমাগত পরিশ্রম করছে, তাদের জন্য এই পডকাস্টে, এবং তারা হয়তো কোথাও না কোথাও গিয়ে বুঝবে যে সময় ধরলে এবং ওপরওয়ালার উপর বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। এফোর্ট 100% দিতে হবে, ভাগ্যটা একটু ফ্যাক্টর, আমি এটা ফিল করেছি, একটু ফ্যাক্টর, ভাগ্যটা একটু ফ্যাক্টর। মানে কেউ খুব ভালো অভিনয় করলো, দুর্দান্ত অভিনয় করলেন, অভিনয়টা দুর্দান্ত, কিন্তু মানে গল্পটা হয়তো জমলো না, তো সেইখানে তো তার কিছু থাকলো না, বা কোনো কিছু একটা জমলো না, তাহলে তো ভাগ্যটা একটা ফ্যাক্টর থাকে ভাই। 99% এফোর্ট, 1% লাক। ইন্দুদা, এই ছবিতে তো তুমি আরো অনেক সিনিয়র অ্যাক্টরদের সাথে কাজ করেছো, একটা রয়েছেন আর কি আরো অনেকে, তো তাদের সাথে কি স্ক্রিন শেয়ারের কোনো অভিজ্ঞতা আমাদের বলতে পারো? না, এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না, সিনেমাটাকে রিলিজ হোক, হ্যাঁ এইটা বলতে পারবো না আমি। মানে অ্যাক্টিং রিলেটেড একটু হেল্প করতে পারি, যেটা বললাম আর কি, যে ম্যাম অ্যাক্টিং করে দেখিয়ে দেন বা ইত্যাদি। আচ্ছা, আর আমরা গল্পটা সম্পর্কে যেটুকু মিডিয়া হাউসের তরফে জানতে পেরেছি যে এখানে একটা পুরনো বাড়িকে কেন্দ্র করে পুরো গল্পটা তৈরি হয়েছে কলকাতার আর কি, এবং আমরা টিজারটাও দেখেছি, টিজার
যদি ভুল না করে টিজার রিলিজ করেছে তো ছবিটির একটি, এক্স্যাক্টলি টিজার রিলিজ করেছে এবং সেখানে কিন্তু কালার গ্রেডিয়েন্স আমরা যেটা দেখতে পেয়েছি এবং মানে এটা তো বিশাল বড় বাজেটের কোনো প্রজেক্ট নয়, সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমাকে মানে এর আগে আমরা মানুষের সিঙ্গার কাজ দেখেছিলাম, সেখানে যে প্রেমের গল্প ছিল অল্প বাজেটের ছবি, কিন্তু দর্শক কন্টেন্ট ভালো হলে সেটা কিন্তু কোটি টাকার ব্যবসাও ছুঁতে পারে। তোমার কি মনে হয় যে এই ছবিটাতেও কন্টেন্টের কি জোর রয়েছে যার জন্য দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে? সিনেমার গল্প তো আমি বলবো না, কিন্তু যেটা আমি বলবো এই সিনেমায় কমেডি আছে, ইমোশন আছে, একটা ফিকশিয়াস গল্প, কিন্তু ফিকশিয়াস গল্প বাস্তবের মাটিটাকে স্পর্শ করে স্বপ্নের দিকে এগিয়েছে। আচ্ছা আচ্ছা, এটাই আমি বলবো যে বাস্তবের মাটিটাকে স্পর্শ করে একটা ফিকশিয়াস গল্প স্বপ্নের দিকে উড়েছে, মানে ফ্লাইং হাই ইন দ্য স্কাই। তো আমি হয়তো কিছুই বললাম না, বা হয়তো সিনেমাটা দেখার পর ফিল পেয়ে যাবে হয়তো যে না হয়তো নিন্দা আমাদের দর্শকরা 20 তারিখ হলে রিলিজ করছে, বড় পর্দায় রিলিজ করছে এবং বাংলা সিনেমা খাদান রয়েছে, উল্টো দিকে তুমি জানো খাদানের মতো ছবি রয়েছে, সন্তানের মতো ছবি রয়েছে, 5 নম্বর স্বপ্নময় লেন, এবং আমরা বলিউডে বেবি জনের মতো ছবিও দেখতে পারবো। যদি ভুল না করি চালচিত্র বলে আরেকটি ছোট ছবিও সেই সময় রিলিজ করছে। তো সেই ছবিগুলোর মাঝে আমার মনে হয় 5 নম্বর স্বপ্নময় লেন একটা আলাদা জায়গা করে নেবে শুধুমাত্র কন্টেন্টের জোরে। ইন্দ্রদা আমি একটুখানি এবার আমি এটা এখানে বলবো যে আমি প্রত্যেকটা সিনেমাকেই রেসপেক্ট করি ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা সিনেমাকে তৈরি করতে না যে এফোর্ট লাগে সেটা মানে মানে অদ্ভুত রকমের পরিশ্রম লাগে, মানে ছোট ছোট জিনিস সের পেছনে প্রচুর পরিশ্রম লাগে। যখন আমি সিনেমা সম্বন্ধে দেখতাম, নিজের বক্তব্য লিখতাম, আর সিনেমাতে মানে অভিনয় করার পরে আমার মানে খুব 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 যদি খারাপ জায়গা লাগে তখন আমি মেনশন করি, নইলে আমি করতে পারি না, কারণ আমি অভিনয় করেছি না, মানে আমি সেই ফিলিংসটা পেয়েছি যে এক একটা ছোট জিনিস করতে কতটা এফোর্ট দিতে হয়, ছোট ছোট জিনিস ভাবতে হয়। তো সেই জন্য আমি সেই ডিসকাশনে আর ফেসবুক পোস্ট তেমন করি না, যেটা মানে এটা মেনশন করা যায় সেইটুকুটা আমি মেনশন করি। তো আমি এটা বলবো, প্রথমে যেটা আমি বলবো যে প্রত্যেকটা ফিল্মকে আমি রেসপেক্ট করি এবং প্রত্যেকটা ফিল্মকে আমি বেস্ট উইশেস জানাই, প্রত্যেকটা ফিল্মই সাফল্য পাক। এবং 5 নম্বর স্বপ্নময় লেনের যদি বলি, আমি বলবো যে সিনেমার যে গল্পটা, এই গল্পটা ইটস দ্য হিরো। এটা অ্যাকচুয়ালি 5 নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে নয় গো, এটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে গল্পটা হিরো, মানে একটা হিরো, তোমাকে গল্প একটু দিতেই হবে, নহিলে মানে গল্পটা হচ্ছে মানে কি বলবো, একটা বাড়ি বানাতে গেলে যে ভিত, তো গল্পটা হচ্ছে ভিত, তারপর তার উপর ডায়লগস থাকে, ডায়লগস পাঞ্চলাইন্স থাকে, তারপর অ্যাক্টরদের পারফরমেন্স থাকে, তারপর তো ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং ইত্যাদি ইত্যাদি থাকে, মেন যেটা গল্প। তো গল্পই যদি না থাকে তাহলে কি বলবো, মানে ধরো কোনো গল্পই নেই, আমি অকারণে টানছি, অডিয়েন্স বোর ফিল করবে, সে যতই দুর্ধর্ষ পারফরমেন্স বিজিএম দিক, গল্পই যদি না থাকে তো লোকে বলবে ধুর কি আমি বোর ফিল করছি, সিনেমা হল থেকে উঠতে পারলে বাঁচি, এই ব্যাপার। তোমাকে বলি, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। খাকি সিনেমা, অমিতাভ বচ্চন স্যার, অক্ষয় কুমার স্যার, 3 ঘন্টার সিনেমা, এখনকার দিনে ওয়েব সিরিজ 3 ঘন্টারই হয়, কখনো কখনো সিজন 1 দেখবে 3 ঘন্টা হয়। আমি এখনো ট্রেনে যেতে যেতে মাঝে মাঝে সিনগুলোকে স্কিপ করে করে দেখি, খাকি সিনেমার কতটা ইন্টেন্সফুল রাইটিং ছিল বলতো, কতটা টুইস্ট টার্নস ছিল, কতটা আবেগ ছিল। এখনো চালালে আমি আবার দেখবো, 3 ঘন্টা সিনেমা টানাই দেখতে পারি, কারণ গল্পটা দুর্ধর্ষ ছিল, টুইস্ট টার্নস, তারপর পারফরমেন্স তো আলাদা মাত্রা নিয়ে যায়, একদমই আলাদা মাত্রা নিয়ে যায়, কিন্তু গল্পটা তুমি দেখো, যেখানে হঠাৎ করে টুইস্ট টার্নস,
3 ঘন্টার সিনেমা, আর তুমি সেখানে একটা 3 ঘন্টার প্রজেক্টের নাম বলবো না, যে কোনো একটা তুমি মনে মনে ভেবে না একটা ফ্লপ কাজ তুমি দেখেছো, ঠিক আছে, মনে মনে ভেবে নাও, তো তখন তোমার মনে ধূর তোমার সময় 3 ঘন্টা কেন ভাই, তুমি 1 ঘন্টা সময় কাটতে চায় না, সেটাই কখন শেষ হবে, দূর ঘুম পাচ্ছে, ও কালকে দেখবো। তার উপর নিজের টিকিট কেটে দেখলে তো সে আলাদাই ব্যাপার, মনে হয় পুরো টাকাটাই গেল। এক্স্যাক্টলি, মানে সেখানে ফাস্ট ফরওয়ার্ড করারও অপশন নেই, কেটে দেখারও অপশন নেই। ইন্দুদা, আমি এবার একটুখানি সিনেমা থেকে সরে আসি, তোমার সিনেমা থেকে। ইন্ডাস্ট্রির মধ্যে আমরা দেখছি যে বাইরের ছবি, বিশেষ করে বলিউডের ছবি একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সবসময় রয়েছে, এবং আমরা এটাও দেখেছি যে সেই সময় বেবি জনের মতো একটা বড় ছবি রয়েছে, এবং পুষ্পা 2 এর যদিও তার ক্রেজ একটু কমে আসবে, কিন্তু অবশ্যই তার ভাইবসটা কিন্তু থেকে যাবে। তো তোমার কি মনে হয় যে দেখার ইচ্ছে আছে তো তোমার কি মনে হয় যে বাংলা সিনেমার ক্ষেত্রে ক্রমাগত এই যে একটা চাপ আসে আর কি হল মালিকদের ক্ষেত্রে, যে হিন্দি সিনেমা চালাতে হবে ডিস্ট্রিবিউটরদের, যে না হলে পরে আমার প্রোডাকশন হাউসের ছবি আপনাদের দেব না, এটা কি বাংলা সিনেমাকে ক্ষতি করছে? আরেকটা প্রশ্নের সাথে আমি করব, কন্টেন্টের জোর আমরা কিন্তু এবার পুজোয় বহুরূপীর মতো ছবিকে দেখেছি, যে ছবিটা মানে বড় বড় হিন্দি হলিউড ছবি সাথে ফাইট করে গিয়েও কিন্তু এখনো পর্যন্ত দারুণ ভাবে বক্স অফিসে চলছে। তো তোমার কি মতামত এই বিষয়ে? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দিই। দেখো, বাংলা সিনেমা, বাংলা যারা দেখেন, তো সেখানে আমার যেটা মনে হয়, এটা আমার বক্তব্য, আমি তো অত ডিস্ট্রিবিউশন বা ইত্যাদি ব্যাপারটা তো জানি না, তো আমি আমার পয়েন্ট অফ ভিউ, অ্যাজ অ্যান অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ বলতে চাই, বাংলা হিন্দি সিনেমা আসুক বাংলায়, লোকেরা তো যাবে হলে দেখতে, লোকেরা তো অ্যাকশন দেখতেও ভাল লাগে, ওয়ারের মতো সিনেমা বড় পর্দা দেখেই তো মজা লাগে। ওয়ারের মতো সিনেমা দেখার জন্য যদি আমাকে দিল্লি মুম্বাই ট্রেনে করে গিয়ে দেখতে হয়, তাহলে তো সেটা তো হবে না, বা বিহারে গিয়ে দেখতে হলো, সেটা তো হবে না। এটা বাংলাতে আসুক, আমরা দেখবো তো হিন্দি সিনেমা, কিন্তু বাংলা সিনেমাকেও একটু প্রায়োরিটি দেওয়া উচিত। কেন? কারণ বাংলা সিনেমায় যদি মহারাষ্ট্রে চলে, সেখানে কিন্তু বাঙালিরাই দেখবেন, অন্য ভাষীরা দেখবেন না। দেখো, তোমাকে একটা এক্সাম্পল দিই, সিনেমাটার নাম হচ্ছে বেদ, রিতেশ দেশমুখ স্যারের সিনেমা, মারাঠি সিনেমা, কিন্তু আমি সিনেমাটা দেখতে পাচ্ছিলাম না, সিনেমাটা অপূর্ব, মানে লাস্টে, হ্যাঁ এখন অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম, কেন মারাঠি সিনেমা আমি গিয়ে আমি ভাষাই তো বুঝতে পারবো না, যখন একটা হিন্দি ভার্সন এলো তখন দেখলাম। ঠিক তেমনি বাংলা সিনেমা যদি মহারাষ্ট্রে চলে বা সাউথে চলে, তো সেখানে যারা বাঙালি তারাই দেখতে যাবেন, ওখানে কিন্তু সবাই দেখতে যাবে না। হিন্দি যেহেতু একটা রাষ্ট্রীয় ভাষা, সবাই দেখেন, ঠিক আছে, এবং ডেফিনেটলি হিন্দি সিনেমা আমাদের বাংলায় আসুক, আমরা দেখবো, আমরা এনজয় করব, কিন্তু বাংলা সিনেমার প্রায়োরিটিটাও রাখা উচিত, একটু বেশি রাখা উচিত, একটু বেশি। প্রাইম টাইমে আমি কথার কথা বলছি, ধরো রবিবার দিন লোকেরা কি করে, অনেক সময় রবিবার ছুটির দিন লাঞ্চ করে নি কোথাও, তারপর একটা সিনেমা দেখি, তো এই যে সিনেমাটা দেখতে যাবে সেই সময়, যে প্রাইম টাইম গুলো, সেই সময় যদি বাংলা সিনেমাই না থাকে, যদি অডিয়েন্সের কাছে অপশনই না থাকে, একদমই তাই, অডিয়েন্স দেখবে কি? তখন দেখবে আচ্ছা এই সিনেমাটা, একটাই সিনেমা চলছে, এইটা মারপিট আছে, চল দেখে, এই ব্যাপারটা বাধ্য হয়ে কিছুটা দেখা আর কি, ইফ ইউ গিভ দেম অপশনস, তখন তো তারা চুজ করতে পারবে না যে আমি এটা দেখবো না ওইটা দেখবো, এটাই হচ্ছে বিষয়। তো প্রাইম টাইমে রাখো, এমন টাইমে রেখো না যে লোকে তখন ঘরে ফিরবে, তখন সিনেমা দেখতে যাবে না, সেই রকম টাইমে ফেরো না। মানে দেখো, আমি কিন্তু তোমাকে টাইমিং দিয়েছি, তো সেইটা যেন না হয়, টাইমিং দাও, প্রত্যেককে দাও, প্রত্যেক একটা হেলদি কম্পিটিশন হলেই তো ভালো। আমি কথার কথা বলছি, স্কুলে একটা ক্লাসে কোনো ছেলে মেয়ে নেই, একটা ছেলেই পড়াশুনো করছে, সেই ফার্স্ট হচ্ছে, লাভ কি? সেটাই, একদমই তাই। আমার ক্লাসে 50 জন পড়ে, 10 জন র্যাঙ্ক করে, 10 জন, কখনো কখনো সেটা 5 জন র্যাঙ্ক করে, তখন সেটা মজা না যে আমি 5 জনের মধ্যে থাকতে পেরেছি, র্যাঙ্ক পেয়েছি, বা ঠিক আছে 10 জনের মধ্যে থাকতে পেরেছি, র্যাঙ্ক পেয়েছি, বা ফার্স্ট হলাম, হ্যাঁ ক্রেডিট, তো সেটাই ব্যাপার। তো আমি ডিস্ট্রিবিউশন বা এগুলো কিছু বুঝি না,
আমি অ্যাজ অ্যান অডিয়েন্স একটা সাধারণ মানুষ হয়ে বলছি যে দেয়ার শুড বি আ হেলদি কম্পিটিশন। হিন্দি সিনেমা অবশ্যই থাকা উচিত বাংলায়, কিন্তু বাংলা সিনেমাকে একেবারে নেগলেক্ট করে নয়, বাদ দিয়ে দেব। যে এটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে হ্যাঁ বিজনেসটাও ইম্পর্টেন্ট, কিন্তু বাংলা সিনেমা তো বাঙালিরাই দেখবে না ভাই, তাই না? সেটাই বিষয় একদম। এবার বিদেশিরাও দেখবে, কিন্তু কতজন বলতো, তুমি একটা ভাষা বোঝো না, কতজন সাবটাইটেল পড়ে পড়ে এগোই, কতজন? একদমই তাই, একদমই। দৃশ্যম যতক্ষণ না সেটা খুব হিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু সাবটাইটেল দেখবে না। দৃশ্যম কিন্তু প্রথম আমি হিন্দি দেখেছিলাম অজয় দেবগন স্যারের। দৃশ্যম 2 যখন অ্যামাজন প্রাইমে এলো, যেহেতু দৃশ্যম আমি দেখেছি, দৃশ্যম 2 দেখার লোভ, আমি আর অত ওয়েট করলাম না কবে এদের রিমেক হবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম যেটা আমি নিচে সাবটাইটেল পড়ে পড়ে এগোই। সাউথে বেরিয়েছিল, তো এখন সাউথের ওটাও হিন্দি ভার্সন হয়ে গেছে, এখন তো বেরিয়ে গেছে, অক্ষয় খান্না স্যার করেছিলেন। যাই হোক, কিন্তু কতজন তোমার ভাষা নয় সাবটাইটেল পড়ে পড়ে এগোবে? খুব রেয়ারেস্ট অফ রেয়ার। প্যারাসাইট সিনেমাটা আমি ওটা সাবটাইটেল পড়ে পড়ে গিয়েছিলাম, প্যারাসাইট। তো সবাই তো মানে ওই ভাষাটা না থাকলে তো ওইটা দেখার তো মজা, তাই না? মজা একদম। ইন্দুদা আরেকটা যে প্রশ্ন ছিল আমার, যে সেটা আমি ভুলে গেছি। বহুরূপীর মতো ছবি কন্টেন্টের জোরে দর্শক দেখছেন এবং হল থেকে কমিয়ে দেওয়া হচ্ছে শো, কারণ হিন্দি ছবি আসছে, তারপর মার্ভেলের ছবি আসছে, তারপর ফ্র্যাঞ্চাইজি বুলবুলে যাত্রী বা সিঙ্গার মতো ছবি আসছে, কিন্তু কন্টেন্ট এতটাই ভালো এবং বাংলার দর্শক কিন্তু সিনেমা দেখতে যান, কন্টেন্ট ভালো হলে দেখতে যান, তাই জন্য ওই ছবিগুলোকে সরিয়ে দিয়ে আবারও কিন্তু বহুরূপীর শো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি তুমি বলবে যে বাংলার দর্শক কিন্তু এখনো রয়েছে, শুধুমাত্র হল পায় না বা দেখার সুযোগ পায় না বলে তারা দেখতে পাচ্ছে না? একদম। আমি একটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। একটা সিনেমা বেরিয়েছিল, বাবার নাম গান্ধীজি, অনেক আগের পুরনো, কৌশিক সেন স্যার ছিলেন, ঠিক আছে? আমার এই সিনেমাটা সিনেমা হলে দেখার ইচ্ছে ছিল, ঠিক আছে? আমি গেছিলাম, এটা অনেকদিন আগের ঘটনা, বায়োস্কোপ দুর্গাপুরের ঘটনা। আমি গেছিলাম, আমার সঙ্গে আরো দুজন গেছিল। এই জিনিসটা আমি বলছি যাতে এটার মাধ্যমে আরো প্রচার হয়। আমি গেছিলাম, আমার সঙ্গে আমার এক অফিস কলিগ গেছিল, দুজন, আর যখন টিকিট কাটতে গেছি আরো দুজন ছিল, ঠিক আছে? না, টিকিট আপনারা পাবেন না। কেন? সিনেমা হলের টাইমিং এ এসছি, পাবো না কেন? না, 10 জন না হলে আমরা সিনেমা চালাবো না। হ্যাঁ, তাদের এটা বুঝতে পারছি, কারণ তারা শোটা চালাবে, তাদেরও তো একটা খরচা আছে বা এই আছে, আমি বুঝতে পারছি। তো এটাকে আমি কি হিসেবে ডিফাইন করব? যে 4জনকে তো টিকিট দিয়ে দিতে পারতো, নাকি 4জনকে দিলে এদের লস হবে? এটা আমি কিভাবে ডিফাইন করব? এটা ডেফিনেশনটা বলা খুব মুশকিল। মানে किसी के नजरिए में ये बात सही है, तो अगर तुम दूसरे के नजर से देखो तो वो बात गलत है। তো বিষয়টা এরকমই। তো আমাদের 4জনকে টিকিট দিতে পারতো, তারপর আমরা বললাম যে আমাদের 4জন, আচ্ছা ঠিক আছে, একটা টিকিট আমরা 4জন মিলেই কাটবো, মানে 5 জন হবে। না না, 10 জন না হলে চালাবো না। তো এটা আমি হলের যিনি মালিক তাকে আমি দোষ দিতে পারছি না, তার নিশ্চয়ই সেটাতে করলে তার লস, তার দিক দিয়ে ভাবলে। আবার আমাদের দিক দিয়ে ভাবলে আমরা কতটা সময় ব্যয় করে কষ্ট করে ওখানে গেছি সিনেমাটা দেখবো বলে, কিন্তু আমরা দেখতে পেলাম না, হতাশায় ফিরে এলাম। তো এটা কিভাবে মানে কিভাবে এটাকে রেকটিফাই করবে বা কিভাবে হবে জানা নেই। তো আমি একটা বলবো, এই পুজোর সময় যে কটা সিনেমা বেরিয়েছিল তার মধ্যে ডেফিনেটলি বহুরূপী খুব ভালো সিনেমা। কন্টেন্ট ওয়াইজ একটা চেষ্টা যেটা দেখিয়েছেন বেশ ভালো। বহুরূপী সম্বন্ধে আমি যদি বলি, কয়েকটা জায়গা আমার একটু কেমন কেমন ঠিক লাগছিল, মনে হচ্ছিল এটা বাস্তবে হতে পারে না। হ্যাঁ, যেমন একটা দৃশ্য ছিল যেখানে স্যার ও ভুলে গেল, একটা সিন ছিল, হ্যাঁ, আবির স্যারকে বলবে, ওর কনস্টেবল, স্যার ও ভুলে গেল। এই জায়গাগুলো আমার ঠিক ভালো লাগেনি, বাট তবুও তোমার কন্টেন্ট ওয়াইজ বাকি সিনেমার থেকে বেটার লেগেছিল আমার। টেক্কা সিনেমাটা আমি দেখেছিলাম, টেক্কার একটা কথা মনে হচ্ছিল টুইস্ট আছে, কারণ সৃজিত স্যার যখন সিনেমা করছেন তিনি এত সিম্পল গল্প রাখবেন না।
টুইস্টটা এসছে, আনএক্সপেক্টেড টুইস্ট। শাস্ত্রী দেখেছিলাম, সিনেমাটা ব্যাপারটা কি জানো তো, আমার যেটা ভালো লাগবে সেটা তোমার ভালো নাও লাগতে পারে, আবার তোমার যেটা ভালো লাগলো আমার সেটা নাও ভালো লাগতে পারে। শাস্ত্রী আমার ভালো লাগেনি। শাস্ত্রী কেন ভালো লাগেনি, যদি আমি ও মাই গড সিনেমাটা না দেখতাম, একদম ও মাই গড সিনেমাটা যদি না দেখতাম, মিস্টার ইন্ডিয়া যদি না দেখতাম, আমার মনে হয় তুমি বুঝতে পারছো, তাহলে আমার শাস্ত্রী একটা অদ্ভুত রকমের ভালো লাগতো। কিন্তু যেহেতু গুলো দেখে নিয়েছি, তো সেই জন্য আমার কাছে চলো ওই ভুলভুলাইয়া 3 বানিয়েছিল, আমি সিংহামটা দেখিনি, ভুলভুলাইয়া 3 আমি দেখেছি, এখনো ভুলভুলাইয়া মাস্টারপিস, এখনো সেই জায়গা ছুতে পারে, ভুলভুলাইয়া 3 ছুতে পারে, যতই তুমি টুইস্ট রাখো, টার্নস রাখো, একদম হয়নি। তো ডেফিনেটলি সেই পিরিয়ডটায় সিংহাম আমি দেখিনি। আমাকে যদি কেউ বলে, আমি বলে দেবো, সাজেস্ট করবো বহুরূপী দেখো। একদম। তো এই হচ্ছে বিষয়। তো তো সেই জন্য, আর সেকেন্ড হচ্ছে যেটা তুমি বলছিলে যে সিনেমা হলে সিনেমার ব্যাপারে, এটা বলছিলে। আর একটা হচ্ছে মানুষ কন্টেন্ট খুব ভালোবাসে, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওয়েব সিরিজ। তুমি দেখো, একটা ওয়েব সিরিজ বলি, ফ্যামিলি ম্যান, দ্য ফ্যামিলি ম্যান, 7 ঘন্টার ওয়েব সিরিজ। হ্যাঁ, 7 ঘন্টা 8 ঘন্টার ওয়েব সিরিজ লোকেরা দেখেছে বসে বসে, ঠিক আছে, কন্টেন্ট ভালো হতে হবে। পাতাল লোক, কি দুর্দান্ত ওয়েব সিরিজ, মহাভারতের রেফারেন্স এনে কি সুন্দর করে তোমাকে বসিয়ে রাখবে, সেই রকম একটা ওয়েব সিরিজ। অর্থাৎ মানুষ কিন্তু 7-8 ঘন্টা স্পেন্ড করছে, 10 ঘন্টা স্পেন্ড করছে, ভালো গল্পটা চায়। আসলে হচ্ছে গল্পের সঙ্গে টুইস্ট টার্নস থাকবে, গল্প থেকে আমি কিছু জানতে পারবো, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা মানুষকে বেঁধে রাখবে। আমরা এত সিনেমা দেখি, কিন্তু কত মনে রাখি বলতো, সেই মুহূর্তটা আমরা এনজয় করি। সিনেমা ডেফিনেটলি, সিনেমা ওয়েব সিরিজ সেটাই, যেটা আমি নাম বলবো, নাম বলার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে যাবে, হ্যাঁ, পঞ্চায়েত, জিতু ভাইয়া, একদম। কিন্তু আমি এটাও বলবো, কিছু কিছু ওয়েব সিরিজের টেন্ডেন্সি হয়ে গেছে, আমি এটা সিজন 2-তে টেনে নেব। এটা প্রথম দিকে চলছিল ভাই, কিন্তু এখন এত কন্টেন্ট আসছে, তুমি মনে রাখবে কি করে? তুমি যদি 2 মাস পর দাও, ইটস ওকে। তুমি আনবে 2 বছর পর, মানে আমার মির্জাপুর সিজন 1 প্রত্যেকটা মনে ছিল, সিজন 2 প্রত্যেকটা মনে ছিল, সিজন 3 বলছি সত্যি করো ভাই, ভুলে গেছি আমি। মানে আমাকে আবার সিজন 3 টেনে টেনে দেখে করতে ভালো লাগেনি, খুব একদম ভালো লাগেনি। তো মনে রাখাটা, মানে কোনো প্রজেক্ট যদি আমি মনে রাখি, সেটা একটা সাকসেস, সেটা ওই প্রজেক্টের জন্য সাকসেস। একদমই তাই। ইন্দুদা, আমি একটু টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আবার যাব। আমরা বারবার করে একটা জিনিস দেখি যে এই সময় দেখতে পাচ্ছি, জিদ্দা শুরু করেছিল, তার আগেও আমরা কিছু দেখেছিলাম ছবির ক্ষেত্রে টুকটাক, কিন্তু জিদ্দা মেইনলি প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করার একটা ঝোঁক উঠেছিল আর কি। এখনো দেবের সিনেমা রিলিজ করেছে কয়েকটা, এবং শোনা যাচ্ছে খাদানো প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে পারে। তো তোমার কি মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি যে প্যান ইন্ডিয়া লেভেলে ছবি রিলিজ করছে, এটা কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে? অবশ্যই, কি ভূমিকা আছে? অবশ্যই। মানে এই যে ফিল্মটা অল ওভার ইন্ডিয়া রিলিজ করছেন, দেখো, আমি সাধারণ দর্শক থেকে সরে আমি একজন ডিরেক্টরের রেসপেক্টে বলছি, বা একজন স্টোরি টেলারের রেসপেক্টে বলছি। যারা ডিরেক্টর হন, যারা স্টোরি টেলার হন, যারা অ্যাক্টর হন, তারা কিন্তু সব ভাষার সিনেমাই দেখেন। একদমই তাই। তো এখান থেকে তারা দেখবেন, এবং মানে দেখে তাদের মানে সেই কি ধরনের গল্প হচ্ছে, কি ধরনের অ্যাকশন দেখাচ্ছে। দেখো, আমরা এখন অ্যাকশন বললে সবসময় চোখটা চলে যায় সাউথ ইন্ডিয়ান মুভিজের দিকে, কারণ
সাউথ ইন্ডিয়ান মুভিজ যদি শুধু সাউথ ইন্ডিয়াতেই রিলিজ হতো তাহলে আমরা অ্যাকশনটা কি লেভেলের সেটা বুঝতে পারতাম না, তাই না? তো প্যান ইন্ডিয়ার যে রিলিজ করছেন, যারা রিলিজ করছেন, ভেরি গুড, কারণ এই যে মেকিং বা স্টোরি এটা আমরা জানতে পাচ্ছি। তোমাকে একটা ছোট্ট সাধারণ উদাহরণ দিই। আমি তো বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। তো আমি মাঝে মাঝে যখন এইটা, আচ্ছা এটা আপনি এই একটা নিজস্ব কিছু দিন, আমি তখন রিসেন্টলি দেখেছিলাম দ্য রেলওয়ে মেন, আমার অপূর্ব লেগেছিল ওয়েব সিরিজটা। অপূর্ব সিরিজ, ওটার একটা অংশ তুলে ধরার চেষ্টা করি। তো ওই আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আমি যদি বলতাম যে না আমি শুধু বাংলা সিনেমা দেখবো, বাংলারই করব, হ্যাঁ, তাহলে আমি নিজেকে ডেভেলপ করতে পারতাম না। আমাকে সব ভাষাই দেখতে হবে। ঠিক তেমনি সব ভাষা সিনেমা যে অল ওভার ইন্ডিয়া যদি রিলিজ হয় তাহলে মানুষ বিভিন্ন টেস্ট পাবে, মানে স্বাদ পাবে। অর্থাৎ ধরো একটা সিনেমা, ধরো কোন সিনেমাটা বলি, আগেকার দিনে বাংলা সিনেমা থেকেই তো রিমেক হয়ে হিন্দি হতো, তাই না? আবার একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাংলায় অ্যাকশন হচ্ছে, হ্যাঁ। তো এটা অল ওভার ইন্ডিয়া হলে এটা আমার মনে হয় যে সিনেমা যদি অল ওভার ইন্ডিয়া রিলিজ হয় তাহলে বিভিন্ন রকম কালচারের সঙ্গে আমরা সংস্পর্শে আসছি এবং প্রত্যেক সিনেমার স্বাদ আমরা পাচ্ছি। ভালো ভালো গল্প, যেমন সাউথ ইন্ডিয়ার অনেক সিনেমা আমরা এখন দেখি হটস্টারে বা সিনেমা হলে হয়তো পাওয়া যায় না, অ্যামাজন প্রাইমে আমরা দেখি। তো এর থেকে আমাদের মানে আমরা অনেক অনেক কিছু অ্যাজ অ্যান অ্যাক্টর এটা আমাদের হেল্প হচ্ছে, নিজেদেরকে ডেভেলপ করতে পারছি। অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা ভালো গল্প পাচ্ছি, মানে শুধু বাংলা হিন্দি নয় আরো অনেক। ঠিক তেমনি হয়তো সাউথ ইন্ডিয়ানরাও হয়তো বাংলা সিনেমার দিকে মুখিয়ে থাকেন, তারাও হয়তো একটা ভালো গল্পের আশায় থাকেন, হ্যাঁ। এবং মানসী সিনহা ম্যামের যে আগের যে প্রজেক্ট ছিল এটা আমাদের গল্প, সেটা যতদূর মনে হয় ইউকে এবং ইউএসএ তেও রিলিজ হয়েছিল, মানে বিদেশে। তো এটা অল ওভার ইন্ডিয়া বলে নয়, সব সিনেমা ভালো সিনেমা যদি বানায় তাহলে অল ওভার ওয়ার্ল্ড রিলিজ হোক এবং অল ওভার ওয়ার্ল্ডের সিনেমা আমাদের বাংলায় আসুক, তাহলে আমরা যেমন আমাদের কালচারটা বাইরে স্প্রেড করতে পারবো, তাদের কালচারটাও আমরা দেখে নিজেদেরকে সেরকম আরো ডেভেলপ করতে পারবো এবং আরো স্মার্ট ফিল্মস তৈরি হবে, অনেক স্মার্ট ফিল্মস তৈরি হয়, সেটা আমরা পেয়ে যাবো। সেটা অ্যাজ অ্যান অ্যাক্টরও লাভ হবে, অবভিয়াসলি ভালো স্বাদ পাবো, এটা আমার মনে হয়। আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না কিনা কে জানে। না 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 একদম একদম। আমি ইন্দুদা একদম শেষ কিছু প্রশ্ন চলে আসবো। আমরা অনেকক্ষণ ধরে পডকাস্টটা করছি এবং দর্শকরা যারা ধৈর্য ধরে পডকাস্টটা শেষ অবধি দেখবেন আমার মনে হয় তারা কিছু না কিছু এই বিষয় থেকে কিন্তু শিখতে পারবেন। তো ইন্দুদা একদম শেষ দিকের প্রশ্ন, শেষ প্রশ্ন আমরা বলতে পারি যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে বলা হচ্ছে যে বাংলা সিনেমা ইদানিং সময় ফ্যামিলি ড্রামা ছবি বেশি তৈরি হচ্ছে, কমার্শিয়াল ছবি কেন হচ্ছে না? লোকের হাহুতাস দেখা যাচ্ছে, কিন্তু কমার্শিয়াল ছবি যখন আনছেন জিৎ দা, অঙ্কুশ দা বা যশ রিসেন্টলি এনেছিলেন সেন্টিমেন্টাল বলে একটি ছবি, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স করেনি। কিন্তু ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি ড্রামা ছবি বা এই ঘরানার ছবিকে সবসময় ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তো তোমার কি মনে হয় যে প্রডিউসারের দৃষ্টিভঙ্গি থেকে, ডিরেক্টরের দৃষ্টিভঙ্গি থেকে সবাই তো দিনের শেষে ইনকাম করতে এসেছেন, তো সেক্ষেত্রে এই একই ধারার ছবি কি এখন বাংলায় চলবে বা চলছে, বা আগামী দিনে এই ধরনের ছবি তৈরি হবে, নাকি একটু এক্সপেরিমেন্টাল ছবি আবার কমার্শিয়াল ছবি, রিস্কটা কি নেওয়া যায়? তোমার কি মনে হয়? আমি নিজের চোখে দেখেছি বা ফিল করেছি। আমি একটু বলবো ইন্দুদা, একটুখানি বলি, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ছবির যে ব্যাপারটা, প্রচলনটা সময় সময় চেঞ্জ হয়েছে। মানে 90 যে ছবি আমরা দেখেছি, 2000-এর পরে, সাথীর পরে ছবি আবার বদলেছে, আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে ছবির একটা ঘরানা বদলেছে, আবার এমএলএ ফাটাকেষ্ট বা পরবর্তীতে 15-16 সাল তারপরে দেবের ছবিগুলো আসছে, বদলাচ্ছে আর কি। এবং সৃজিত মুখোপাধ্যায় যখন ঢুকছেন তখন একটা পরিবর্তন, আমরা কৌশিক
গাঙ্গুলি ছবিতে দেখতে পাচ্ছি। তো এই পরিবর্তনটাকে তুমি কিভাবে দেখো সবকিছু মিলে? আচ্ছা, প্রথমে একটু এই ডিসকাশনটা একটু বড় হবে হয়তো। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে বলি এক্সপেরিমেন্ট বলতে আমি দেখেছি পরিচালক শ্রী অভিরূপ ঘোষ, ও কিন্তু এক্সপেরিমেন্ট করে। ও এক্সপেরিমেন্ট করে বলেই বাংলায় প্রথমবার জম্বি নিয়ে একটা ফিল্ম করে। আমি ওই সিনেমার অংশ হয়েছি বলে বলছি না, আমি যদি অংশ নাও হতাম আমি এই সিনেমাটা হলে যেতাম এবং দেখতাম। কেন? কারণ হচ্ছে ইটস অ্যান এক্সপেরিমেন্টাল ফিল্ম। জম্বি নিয়ে বাংলায় কখনো কোনো সিনেমা হয়নি, তো সেটা এক্সপেরিমেন্ট করেছে। সেখানে ডেফিনেটলি ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এক্সপেরিমেন্ট করার সাহসিকতা কিন্তু দেখিয়েছেন এবং বারবারই দেখান। রীতা সান্যালে দেখলে বুঝতে পারবে যে সেখানেও কিন্তু এক্সপেরিমেন্ট আছে। মানে আমি বলবো যে এটা করতে গেলে অনেক সাহসের প্রয়োজন এবং সেটা কিন্তু অভিরূপ দেখিয়েছে। মানে আমার বন্ধুও হয়, স্কুল ফ্রেন্ড, তো সেই হিসেবেই তো আমি বলবো যে ও এক্সপেরিমেন্ট করে, তো এটা একটা বিশাল বড় জিনিস। এইবার সেকেন্ড যেটা আমি বলবো, তুমি যেটা বলছিলে শুধু ড্রামাই আসবে, ড্রামা নিয়ে আমি বলবো কৌশিক গাঙ্গুলি স্যারের একটা ফিল্ম হয়েছিল, আমি দেখেছিলাম। সিনেমাটার নাম হট করে তো মনে পড়ছে না। চূর্ণী গাঙ্গুলি ম্যাম ছিলেন, কৌশিক সেন স্যার ছিলেন। রিসেন্টলি সিনেমাটার নামটা কিছুতেই মনে পড়ছে না, সুরিন্দর ফিল্মস এর ব্যানারে বেরিয়েছিল সিনেমাটা। কোন বছর মনে আছে? গত বছর না, তুমি একটু বলতে পারবে? আমার ফট করে তো নামটা মনে পড়ছে না আমার। যেটাতে জয় আহসান ছিলেন। হ্যাঁ, রাইট, ওই সিনেমাটা। নামটা বলো একবার। হট করে তো নাম খেয়াল পড়ছে না। হ্যাঁ, এই তো খুব বিখ্যাত ছবি আর কি। গত বছর প্রচুর গত বছর খুব চললো সিনেমাটা। এখনো মাঝে মাঝে আমি দেখি, অনলাইনে স্ট্রিমিং হয়, আমি দেখি মানে আমার তো দেখা হয়ে গেছে, আর দেখবো কেন? আসল কথা অ্যাট্রাক্ট করে কেন জানো? গল্পটা প্রেজেন্টেশনটা মেন জিনিস হচ্ছে গল্প। এবার সেটা তুমি ড্রামা দিয়ে করতে পারো, থ্রিলারটা থ্রিলারটা করতে পারো, কিন্তু থ্রিলারটায় টান ব্যাপারটা রাখতে হবে। মানে একটা সিনেমা ধরো অর্ধাঙ্গিনী, আমরা অর্ধাঙ্গিনী, রাইট, ভেরি গুড। অর্ধাঙ্গিনী ইজ ওয়ান অফ মাই ফেভারিট মুভি, ড্রামা মুভি। গল্পটা কি সুন্দর টান ছিল, শেষ অবধি টান ছিল, এবং কি সুন্দরভাবে এন্ডিং করলো। স্টার্টিং থেকে বিজিএম ফ্যান্টাস্টিক, মানে সিনেমাটা ইজ ফ্যান্টাস্টিক ড্রামা ফিল্ম। আচ্ছা, গল্পটা হচ্ছে মেন থিং, গল্প। এবার আমি তোমাকে বলি থ্রিলারটা, মানুষ সবার আগে থ্রিলারটা, আমি চলতি ভাষায় বলছি, মানুষ থ্রিলার খায়। থ্রিলারটা কেন খায় আমি কারণটা বলছি, এটা আমার পার্সপেক্টিভ থেকে বলছি। থ্রিলার কেন খায়? যে আমি গল্প দেখলাম, থ্রিলার, ঠিক আছে, ট্রেলারে দেখলাম থ্রিলার, যাই, আরে কেউ না কেউ তো খুনি হবে, একটু নিজেকে ব্যোমকেশ বা ফেলুদা ভাবতে পারবো, হ্যাঁ, তো যাই, কিছু না দিলাম, যদি নাও হয় একটা তো খুনিটা তোকে ধরতে পারবো, এই হিসেবেই কিন্তু থ্রিলার যায়। ম্যাক্সিমাম লোক থ্রিলার দেখতে যায়। এইবার আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, তুমি একটা থ্রিলার সিনেমা দেখতে গেছো, ইন্টারভেলের আগেই তুমি বুঝে গেলে কে খুনি, কেন করছে, মোটিভ কি, আলটিমেটলি সেটা মিলে গেল, তোমার কিরকম বিরক্তিকর লাগবে যে আমি কি দেখলাম। এক্স্যাক্টলি পয়েন্ট। অর্থাৎ থ্রিলারেও তোমাকে গল্পটা টান রাখতে হবে, যাতে শেষ অবধি বোঝা না যায় কি হচ্ছে, কেন হচ্ছে। আজকে আমি বাংলা সিনেমার রেসপেক্টেই বলছি তোমাকে, একটা আমি বললাম বাংলা সিনেমার রেসপেক্টে ড্রামা অর্ধাঙ্গিনী, বাংলা সিনেমার রেসপেক্টে বলছি 22শে শ্রাবণ, অসাধারণ ছবি, কাল্ট ক্লাসিক ছবি, মানে কাল্ট ক্লাসিক থ্রিলার ছবি। ছবি অর্থাৎ ওটাও হিট, অর্ধাঙ্গিনীও হিট, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল মুভি, ইট মে ক্লিক মে নট ক্লিক, বাট হ্যাটস অফ টু অল দ্য ডিরেক্টরস যারা এক্সপেরিমেন্টাল মুভি করেন। আমি একটা প্রশ্ন তোমার এই পডকাস্টের মাধ্যমে করতে চাই। আমরা অনেক ধরনের ওয়েব সিরিজ দেখেছি, যেমন ধরো ইয়ে কি বলে, ফ্যামিলি ম্যান, বা তোমার স্পেশাল অপস 1.3, এই যে সিনেমাগুলো, এগুলো হচ্ছে সব
মানে ইন্টারন্যাশনাল স্পাই এজেন্টস, তাই তো? একদমই তাই। হ্যাঁ, স্পাই এজেন্টস এর উপর কখনো কোনো বাংলা সিনেমা হয়েছে বা ওয়েব সিরিজ? ডিটেকটিভ হয়েছে, ফেলুদা, ব্যোমকেশ, অনেক হয়েছে। স্পাই এজেন্টস, আমি অপেক্ষায় আছি। তোমার এই পডকাস্টে তো আড্ডাই দিচ্ছি, তো আড্ডার মাধ্যমেই আমি বক্তব্যটা তুললাম। আমি অপেক্ষা করব এরকম একটা স্পাই এজেন্টের উপর একটা কোনো ওয়েব সিরিজ। আমার আমি প্রত্যেক পরিচালক পরিচালিকা মহাশয়কেই আমি রেসপেক্ট করি এবং জানি কেউ না কেউ, তবে আমার এটা হয় না, একটা অডিয়েন্স ফিল। আমার মনে হয় যদি কখনো কেউ করে সেটা অভিরূপ করে দেবে। এটা আমার বিলিভ। মানে আমি সকলকেই রেসপেক্ট করি, হয়তো তারাই করবেন, কিন্তু আমার কোথাও মনে হয় অভিরূপ, মানে অভিরূপের উপর ভরসাটা, কারণ ও একটা এক্সপেরিমেন্টাল ফিল্মস করে, খুব এক্সপেরিমেন্ট করে। এবং আমি আরেকটা জিনিসও বলবো যে বাংলা সেরা ভূতের গল্পটা আমি দেখেছি, ওয়েব সিরিজটা, ওটা আমি অংশ হতে পেরে আমিও নিজে খুব আনন্দিত। কিন্তু ওটাতে দেখবে তুমি, মানে ঘরের মধ্যে তেমন কোনো জিনিসপত্র নেই, কিছু নেই তেমন, কিন্তু তবুও তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। তো দিস ইজ দ্য ম্যাজিক। আমি প্রত্যেক ডিরেক্টরসদেরকেই রেসপেক্ট করি। প্রত্যেক ডিরেক্টরসদের একটা জনার থাকে যে আমি এইটার উপর ফিল্মস করব, ওইটার উপর ফিল্মস করব, কেন এটা ভালো লাগে, এটা ভালো লাগার ব্যাপার। যেমন আমি তোমাকে বললাম আমি অভিনয় করতে ভালোবাসি, কিন্তু নেগেটিভ চরিত্রের প্রতি আমার একটু আলাদা ভালোবাসা আছে। তো সেই রকমই বিভিন্ন ডিরেক্টরসদের বিভিন্ন রকম জনার থাকে। তো হোক না বিভিন্ন জনার্স, এটা তো দর্শকদেরই লাভ। বিভিন্ন রকমের তুমি খাবার টেস্ট করতে পারবে। তুমি ধরো একটা বিয়ে বাড়িতে গেলে শুধু দেখলে বিরিয়ানি, তুমি বিরিয়ানি ভালোবাসতে পারো, আবার একজন বিরিয়ানি নাও ভালোবাসতে পারে, শুধু বিরিয়ানি আর আইসক্রিম। বিভিন্ন রকমের ফুড আইটেমস থাকলে খেতেও যেমন ভালো লাগে, বিভিন্ন রকম সিনেমা তৈরি হোক ভালো লাগবে। সেটা জনার ড্রামাই হোক, সেটা একটা ফ্যামিলি ড্রামা হোক, সেটা একটা ইমোশনাল হোক, সেটা একটা থ্রিলার হোক, সেটা একটা রিয়েল স্টোরি হোক, সেটা একটা স্পোর্টসের উপর হোক, সেটা একটা এই রেলওয়ে ম্যানের মতো, আমি এটা আন্দাজে বলছি, খাদানও হয়তো সেই রকমই হবে। একটা সিচুয়েশন আছে যেখান থেকে হয়তো খাদান থেকে, মানে নামটা শুনে যেটা ফিল করছি সেটাও হতে পারে, আবার সেটা অ্যাকশনও হতে পারে। আমি বলতে পারবো না বা বুঝতে পারবো না, সিনেমাটা না দেখলে তো বোঝা যায় না। তো আমি যেটা বলছি রেলওয়ে ম্যানের মতো, যে একটা মানে 2012 যেরকম একটা সিনেমা হয়েছে সেই রকম ধরনের সিনেমা হোক, সব রকম হলে দেখতে ভালো লাগবে। কিন্তু ভাই একটা কথা আমি বলছি, প্রত্যেকটা গল্পের প্রত্যেকটার জন্য আলাদা যে ডিশেস সাজানো হলো, গল্পটা টানটান হতে হবে। দিস দ্য বেসিক থিং। সেটা তুমি থ্রিলার বানাও, সেটা তুমি থ্রিলারই বানাও, সেটা তুমি একটা মানে এনভায়রনমেন্টাল, মানে ওটাকে কি বলে জানো, যে এনভায়রনমেন্টের সঙ্গে লড়ছে। এই যেমন একটা সিনেমা দেখেছিলাম অক্ষয় কুমার স্যারের, সেই যে কয়লা খনির নিচে সব আটকে পড়েছে, মিশন রানীগঞ্জ। মিশন রানীগঞ্জ প্রেজেন্টেশন খুব একটা ভালো হয়নি, কিন্তু গল্পটা আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগছিল, ঠিক আছে। প্রেজেন্টেশনটা ভালো হয়নি, মানে মেকিং ওয়াইজ বেশ ভালো ছবি, কিন্তু মেকিং ওয়াইজ মনে হয়েছিল অ্যামাচিওর মেকিং ওয়াইজ। তুমি যদি দেখো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা বা এটা মেকিং ওয়াইজ আমি বলছি বারবার, কিন্তু গল্পটা টান টান ছিল, খুব ভালো লেগেছিল। তো আসল যেটা মেন হচ্ছে গল্প। যে কোনো একটা সিনেমা আমি বলবো গল্প, তোমার যদি গল্প ভালো হয়, ঠিক আছে, গল্পের পর তোমার নেক্সট কনক্রিট হচ্ছে প্রেজেন্টেশন, ডায়লগস, পারফরমেন্স, তারপর তো বিজিএম এন্ড মিউজিক তো আছেই, তো ভিজুয়ালস তো থাকবেই, সে দর্শককে আকৃষ্ট করবে, ঠিক আছে। কিন্তু আসল অ্যাট্রাকশন হচ্ছে তোমার গল্প। গল্প যদি তোমার না হয়, তুমি যত ভালোই থ্রিলার বানাও না কেন, যত ভালোই তুমি ফাটাফাটি অ্যাকশন, একটা ঘুষি মারছে 20টা লোক উড়ে যাচ্ছে, জমবে না। দিনের শেষে মনে হবে ঠিক আছে দেখলাম, কিন্তু যে সিনেমা তোমাকে বারবার দেখতে অ্যাট্রাক্ট করবে সেটাই হচ্ছে তোমার সিনেমা। এটা আমার বিলিভ। এটা আমি হয়তো গুছিয়ে হয়তো বলতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু একদমই। আমি ইন্দুদার কাছে শেষ প্রশ্ন রাখবো। ইন্দুদা, 5 নম্বর স্বপ্ন ময়দানে তোমাকে দেখতে পাচ্ছি, আগামী কোন প্রজেক্টের সাথে কি তুমি যুক্ত রয়েছে, এরকম কিছু আভাস কি দর্শকদের দিতে চাও? অডিশনস দিচ্ছি, ইটস আ গেম, যেখানে কখনো মানে সচিন তেন্ডুলকার স্যার কখনো এভরিডে সেঞ্চুরি করতে পারবে না, বিরাট কোহলি স্যার কখনো এভরিডে সেঞ্চুরি করতে পারবে না, 5 রানেও আউট হয়, আর কখনো ভাইটাল 50টা রান করে, সেটাও খুব টিমের জন্য জেতার রান হয়ে যায়। তো ইটস আ গেম, কখনো ক্র্যাক হবে, কখনো ক্র্যাক হবে না।
তো অডিশনস দিয়ে যাচ্ছি, একটা ক্যারেক্টার আশা করি সামনের দিনে রিভিল হবে, বাহ কাজ করতে চলেছি। একদম 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 সবই একদম সময় সাপেক্ষ। কিন্তু যতক্ষণ না কাজ হয় আমি রিভিল করি না। না 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 একদম একদম দেখা যাক, বাকিটা তো ঈশ্বরের উপর, চেষ্টা আছে, তো দেখা যাক, হোমওয়ার্ক করছি তো একদম এই। একদম 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 থ্যাংক ইউ দাদা, আজকে তুমি আমাদের চ্যানেলে আসলে, সিনেমা নিয়ে অনেক কিছু বলে, তার থেকেও বড় কথা মোটিভেট করলে নতুনদেরকে। আমিও অনেক কিছু শিখলাম তোমার থেকে। তোমার 5 নম্বর স্বপ্নময় লেন আগামী ছবি সফলতা কামনা করি। ছবিটি প্রচুর প্রচুর টাকা লাভ করুক এবং তুমি দর্শকদের কাছে আরো পরিচিত হও, দর্শকরা তোমাকে গ্রহণ করুক, এটাই চাইবো। ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যারা সারা টকিজ চ্যানেলটি দেখছেন তারা পাশে থাকবেন, চ্যানেল ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সব। ও তোমার কথাটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ যদি বলো বলো। বলা যায়, তোমার হ্যাঁ কবিতা আমি পড়ি, হ্যাঁ, খুব ভালো কবিতা লেখো, খুব ভালো, তুমি মানুষ হিসেবেও ভালো, এবং কবিতা তোমার খুব ভাল লাগে তোমার পড়ে, আমি দেখি মাঝে মাঝে, হ্যাঁ, আমি চেষ্টা করি তোমার রিপ্লাই দেওয়ার, আমি করিও, এবং একদম খুব একদম ভালো লাগে, একদম খুব ভালো লাগে, খুব ভালো ভাল একদম লাগলো তোমার থ্যাংক সঙ্গে এতটা সুন্দর সময় কাটালাম, দারুণ আড্ডা হলো। একদম আশা একদম করি ভালো লাগলো, দর্শকদেরও একদম আশা করি আড্ডাটা ভালো লাগবে, এবং আশা করি তাদেরকে কোথাও কোনোভাবে বোর করিনি, বরং ইনফরমেশন দেওয়ারই চেষ্টা করেছি। একদম তুমিও ভালো ধন্যবাদ থেকো ভাই। ধন্যবাদ হ্যাঁ, একদম।